খাওয়া দাওয়া শেষ করে হাত ধোয়ার জন্য বেসিনে গেলাম। গিয়ে দেখি ওই হনুমানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমি ওর হাসির কোনো কারণ খুঁজে পেলাম না, তাই ওর দিকে ধ্যান না দিয়ে হাত ধুতে লাগলাম। হাত ধোয়া শেষ করে যেই না আমি পাশে রাখা তয়েলটার সাথে হাত মুছতে যাব, অমনি দেখি ইয়া বড় একটা তেলাপোকা তৈলার সাথে। আমি তো একটা চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আর ওই বজ্জারটা 32টা দাঁত বের করে হাসছে আর হাততালি দিচ্ছে। আমার চিৎকার করা দেখে খালামণি আর আম্মু একসাথে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আম্মু গো, হাত মোছা তৈলার সাথে ইয়া বড় একটা তেলাপোকা। আমার কথা শুনে খালামণি শ্রাবণ ভাইয়ার কান ধরে বলল, বৃষ্টিমা, আমাদের বাসায় কোনো তেলাপোকা নাই। ওই তেলাপোকাটা এই ফাজিলটার প্লাস্টিকের তেলাপোকা। ওইটা দিয়ে ও স্বামীকেও অনেক ভয় দেখায়। এখন তোর পিছনেও পড়েছে। ওই শ্রাবণ ক্ষমাচা বলছি আমার বৃষ্টি মায়ের কাছে। আর তোর ওই তেলাপোকাটা ফেলে দে কোথাও যা। খালামণির কথার উত্তরে শ্রাবণ ভাই বলল, ইস আম্মু, তুমি যখন তখন আমার কান ধরো কেন? এভাবে বলো তো। আমার তো প্রেস্টিজ বলে কিছু একটা আছে নাকি? শ্রাবণ ভাইয়ের কথা শুনে আমরা সবাই হেসে দিলাম। শ্রাবণ ভাইয়ের সত্যিই অনেক মজার মানুষ, কিন্তু খুব দুষ্টু। এখানে আসার পর আমি যেন আমার জীবনে ঘটে যাওয়া গত 1.5 মাসের ঘটনাগুলো ভুলেই গেছি। অনেক দিন পর এমন হাসি খুশি থাকছি আমি। তারপর আমি স্বামীর রুমে গিয়ে শুয়ে পড়লাম। ভালো লাগছে না, তাই অনেকটা পথ জার্নি করেছি, তাই হয়তো। কিছুক্ষণ পর স্বামী এলো। এসে আমাকে দেখে কাঁধের ব্যাগটা রেখে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। তারপর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, বৃষ্টি আপু, তুমি কেমন আছো বলো? কতদিন পর দেখছি তোমায়। জানো, আজকে আমি কোচিংয়ে গিয়ে পড়ায় মনেই দিতে পারিনি। তোমায় কখন দেখবো সেই খুশিতে। ইস, আমার আপুটাকে কি মিষ্টি দেখতে গো, একদম ভারতের নায়িকা শুভশ্রীর মতো। সত্যি আপু, তোমার না একদম লালপুরি লালপুরি লাগছে গো এই জামাটায়। উম্মা আপু। সমীর এমন কাণ্ড দেখে আমি হাসতে হাসতে শেষ। মেয়েটা সত্যি অনেক ভালোবাসে আমায়। ওর সাথে প্রায় প্রতিদিনই আমার কথা হতো ফোনে। আর শেষবার দেখা হয়েছিল 1 বছর আগে। তখন সমী আর খালামণি আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সমীর কথা শেষ হলে আমি ওকে চুমু দিয়ে বললাম, উম্মা, আমার মিষ্টি আপুটা দেখি এই 1 বছরে অনেক বড় হয়েছে, আর সুন্দরীও বটে। আমি তো ভালোই আছি। এখন বলো, তুমি কেমন আছো আমার কিউটি আপুটা? আমি অনেক ভালো আছি আপু, আর এখন থেকে আরও বেশি ভালো থাকবো। আমার বৃষ্টি আপু এসেছে যে, আর কি খারাপ থাকতে পারি? তারপর আমরা এভাবে অনেক গল্প করলাম, মজা করলাম আমি আর সম্মি। তারপর আজান হলে নামাজ পড়লাম একসাথে। বিকেলে ছাদে গেলাম সম্মির সাথে। ছাদে গিয়ে দেখি ছাদের এক কোণায় অনেক সুন্দর একটি দোলনা পাতা রয়েছে। আমি কোনো কিছু না ভেবে সোজা গিয়ে ও দোলনায় বসে পড়লাম। আর সম্মি অমনি বলে উঠল, বৃষ্টি আপু, দোলনাটাতেই বসো না, ভাইয়া জানলে অনেক বকবে। কেন, দোলনায় বসলে বকবে কেন? ওই সারটা। আরে আপু, সার কোথায় পেলে? আমি তো শ্রাবণ ভাইয়ের কথা বলছি। বকবে ভাইয়া। আরে আমার মিষ্টি আপুমণিটা, তোমার ওই শ্রাবণ ভাইয়ে তো আস্ত একটা সার করু। আমার কথা শুনে সৌম্য হো হো করে হাসতে হাসতে বলল, আপু, ভাইয়ের নামটা কিন্তু মন্দ দাওনি। ওর সাথে অনেক মানেছে সার নামটা। সৌম্য হাসতে হাসতে চেঁচিয়ে উঠল। আর ওর চেঁচানো দেখে আমি ওর দিকে তাকিয়ে দেখি শ্রাবণ ভাই ওর কান ধরে আছে, আর রেগে যেন মুখ চোখ লাল হয়ে গেছে। শ্রাবণ ভাইয়ের গায়ের রং ফর্সা, হাইট 5 ফুট 8 ইঞ্চি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে বলতে গেলে অনেক সুন্দর দেখতে শ্রাবণ ভাইকে। তারপর রাগে ফোঁস করতে করতে শ্রাবণ ভাই আমার দিকে তাকিয়ে বলল, ওই কালো পেতনি লালপরি, কি বললি তুই আমার নামে? আমি সার? আর তো সাহস তো কম নয়, তুই আমার প্রিয় দোলনায় বসেছিস, যেখানে আমি ছাড়া অন্য কাউকে বসতে দেই না সেখানে। আরও সমী, তোর সাহস দেখিয়েও আমি অবাক হচ্ছি। তুই ওই লালপরিটার সাথে যোগ দিয়ে আমার সার বলছিস? শ্রাবণ ভাইয়ের রাগ দেখে আমার রাজুর কথা মনে পড়ে গেল। রাজু আমার সাথে কী আচরণ করেছে সব মনে পড়তে লাগলো। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। চোখের পানি ছেড়ে দিয়ে এক দৌড়ে রুমে চলে আসলাম। আর ওদিকে শ্রাবণ ভাই আমার কান্না করে এভাবে চলে যাওয়া দেখে সৌম্যের কান ছেড়ে বলল, কি হলো বৃষ্টি, ওভাবে চলে গেল কেন? আর কান্নাই বা করলো কেন? আমি তো শুধু একটু মজা করছিলাম। ও কি সিরিয়াসলি নিল নাকি মজা করাটা? তারপর শ্রাবণ ভাই আর সৌমি দুজনই আমার রুমে এসে দেখে আমি শুয়ে শুয়ে কান্না করছি। আমার এভাবে কান্না করা দেখে যেন শ্রাবণের বুকটা ফেটে যাচ্ছে। ওর কেন এমন হচ্ছে ও জানে না। আমার কান্না দেখে আর সহ্য করতে না পেরে শ্রাবণ ভাই রুমে থেকে বেরিয়ে বাইরে চলে গেল। আর সৌমি আমার পাশে বসে আমায় বলতে লাগলো, বৃষ্টি আপু, ওই বৃষ্টি আপু, তুমি এভাবে কাঁদছো কেন? আরে ভাইয়া তো এমনি আমাদের সাথে মজা করছিল, তাই এভাবে কাঁদে নাকি কেউ? এ আপু, থামো না প্লিজ, তোমার কান্না আমার ভালো লাগছে না। আমিও কেঁদে দেবো কিন্তু। সৌমির কথা শুনে আমি ওকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করলাম। সৌমি তো আর জানে না আমি আসলে কেন কাঁদছি। অনেক কষ্ট হচ্ছে আমার গত দিনগুলোর কথা মনে করে।
আম্মু আর খালামণিও বাসায় নেই, পাশের বাসায় বেড়াতে গেছে। তারপর মনটাকে শান্ত করে কান্না থামালাম আমি। তারপর সৌমিককে বললাম, আরে পাগলি, আমি শ্রাবণ ভাইয়ের কথাই কিছু মনে করিনি। আসলে আমার শরীরটা ভালো লাগছিল না তো, তাই কাঁদছিলাম। এখন ঠিক আছে। তারপর আমরা অনেক গল্পগুজব করে কাটালাম সারা দিন। রাতে সবাই খেয়ে দিয়ে যার যার মতো শুয়ে পড়লাম। এর মাঝে আর শ্রাবণের সাথে আমার কোনো কথা হলো না। 2-1 বার চোখাচোখি হয়েছে। শ্রাবণ ভাইয়ের চাহনিতে যেন অপরাধবোধ কাজ করছে। তারপর সবাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। সুম্মি এখনও ঘুমোচ্ছে। আমি আর ওকে ডাকলাম না। মেয়েটা কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিল তাই। তারপর দরজা খুলে বেরিয়ে দেখি আম্মু আর খালামণিও উঠে পড়েছে। আমায় দেখে খালামণি বলল, বৃষ্টি মামুনি, এত সকালে উঠে পড়েছিস? আয় হালকা কিছু খেয়ে নে। খালামণির কথার উত্তরে আমি কিছু বলার আগেই আম্মু বলল, কাকে যে কি বলিস রে পারুল, বৃষ্টি খাবে এত সকালে কিছু? তাহলেই হলো। খাওয়া নিয়ে সবসময় ওর সাথে আমার যুদ্ধ করতে হয়েছে আগে জানিস, কিন্তু ওর বিয়ের পর এতটুকু বলেই আম্মু জিভে কামড় দিয়ে চুপ করে গেল। আর আমারও মনে পড়ে গেল রাজু আর আমার শাশুড়ি ননদের কথাগুলো। আমি আর কিছু না বলে ওখান থেকে বাইরে চলে এলাম। মনটা খুব খারাপ হয়েছে, তাই ফুলের বাগানে এসে বসে পড়লাম চুপ করে। বসে বসে ভাবতে লাগলাম রাজুর কিছু আচরণের কথা। একদিন রাজু অফিস থেকে এসে আমার রুমে ডাকলো। আমি তখন ভয়ে ভয়ে ওর কাছে গেলাম আর ও আমায় বলল, কালকে আমার কিছু বন্ধু আর কাজিন আসবে, আমার বউ দেখতে চেয়েছে তাই। ওরা সকাল 10টার দিকে আসবে, তুমি এই শাড়িটা পরে রেডি হয়ে থেকো। আর শোনো, ওদের সাথে হেসে হেসে কথা বলবে, কোনো ন্যাকামি যেন না দেখি। বলেই একটা প্যাকেট আমার দিকে ছুঁড়ে দিল। আমি প্যাকেটটা হাতে নিয়ে খুলে দেখি ওটাতে অনেক পাতলা একটা শাড়ি। ওটা পরলে শরীরে প্রায় সবই বোঝা যাবে। তাই আমি কাঁপা কাঁপা কণ্ঠে ওনাকে বললাম, আমায় ক্ষমা করবেন, আমি আপনার বন্ধুদের সামনে যেতে পারবো না। আর এই শাড়িটা পরে তো প্রশ্নই আসে না। আমি ছোটোবেলা থেকে যতটা পারি পর্দা করি, দয়া করে এভাবে আমার পর্দা নষ্ট করবেন না। আমার কথার উত্তরে উনি আমার সজোরে একটা চড় মেরে বললেন, তুই পরবি না মানে? তোকে এটা পরতেই হবে, আর আমার বন্ধুদের সামনেও যেতে হবে। আর কোনো কথা যেন না শুনি এই ব্যাপারে। যা এখান থেকে। আমি কিছু বলিনি ওনার কথার উত্তরে, শুধু চোখের জল ফেলে আমার শাশুড়ি মাকে বলেছিলাম গিয়ে। কিন্তু আমার কথা শুনে আমার শাশুড়ি মাও রাজুর মতোই কথা বলছিল। আর সাথে ননদের খোঁচা মারা কথা তো আছেই। পরের দিন সকালে রাজু তার 7 জন বন্ধুকে নিয়ে বাসায় আসে। আমি তখন আমার রুমেই ছিলাম। তারপর রাজু আমায় এসে ওই শাড়িটা পরে রেডি হতে বলে চলে যায় বন্ধুদের কাছে। কিন্তু আমি যাইনি ওদের সামনে। রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে বসেছিলাম চুপচাপ। কারণ আমি কোনোভাবেই এতগুলো লোকের সামনে বেপর্দা হয়ে যেতে পারি না। এটা অসম্ভব, তাতে আমার যা খুশি হোক। আমি যাচ্ছি না দেখে রাজু আমায় ডাকতে আসে, কিন্তু আমি দরজা খুলিনি, কারণ আমি জানি দরজা খুলে ও যেভাবেই হোক আমায় নিয়ে যাবেই। আমি দরজা খুলিনি বলে রাজু আমায় অনেক গালাগালি করে, খুব খারাপ ভাষায়। তারপর আমার শাশুড়ি মাও আমায় অনেক ডাকে ওদের সামনে যাওয়ার জন্য, কিন্তু তবুও আমি যাইনি। তারপর ওর বন্ধুরা যখন সবাই চলে যায় তখন আমি দরজা খুলি। আর দরজা খোলার সাথে সাথে রাজু রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তারপর প্যান্টের বেল্ট খুলে আমায় এলোপাথারি মারতে থাকে। আমার পুরো পিঠ জুড়ে সেই মায়ের দাগ আছে এখনও, কিন্তু সেটা কেউ জানে না। রাজুর মায়ের সহ্য করতে না পেরে সেদিন ওর পায়ে পড়ে কেঁদেছিলাম আমি, কিন্তু ও তখন আমার লাথি দিয়ে রুম থেকে চলে যায়। আর আমি ফ্লোরে পড়ে থেকে কান্না করি। সেদিন আমার শাশুড়ি ননদ আমায় না বাঁচিয়ে বরং মুচকে হেসেছিলেন। তারপর মুখ ভেঙচি দিয়ে চলে যায়। সেদিন রাতেও আমার অনেক জ্বর হয় শরীরের ব্যথায়। আব্বু আম্মুকে আমি সব কথা বললেও বলিনি শুধু এই ঘটনাটা আর আমার ক্রিম নিয়ে পতিতাদের সাথে তুলনা করার কথাটা। এগুলো ভাবতে ভাবতেই আমার চোখ বেয়ে অজোর ধারায় পানি পড়ছে। কোনো দিকে কোনো নজর নেই আমার। কখন যে আমার পাশে এসে কেউ 2 হাত ধরে বসেছে আমি খেয়ালই করিনি। হঠাৎ তার ডাকে ধ্যান ভাঙল আমার। এই যে লালপরিটা আমার ফুলের বাগানে বসে কি ভাবছেন শুনি? শ্রাবণ ভাইয়ের কথা শুনে আমি তাড়াতাড়ি চোখ মুছে বললাম, কিছু না, এমনি। আসলে ফুল আমার খুব ভালো লাগে তো, তাই ফুলের সাথে একটু সময় কাটাচ্ছিলাম, এই আর কি। আমার কথা শুনে শ্রাবণ ভাই লাফ দিয়ে উঠে একটি বড় সাদা গোলাপ ছিঁড়ে এনে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আই এম সো সরি বৃষ্টি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। কালকে মজা করে একটু বেশি খারাপ ব্যবহার করেছিলাম তোমার সাথে। তুমি যে আমার কথা এভাবে কষ্ট পেয়ে কাঁদবে আমি জানতাম না। মাফ করে দাও আমায় প্লিজ। শ্রাবণ ভাইয়ের কথা শুনে আমি হেসে দিলাম। তারপর বললাম, আরে ধুর, আমি তোমার উপর কোনো রাগ করিনি। আসলে তখন শরীরটা ভালো লাগছিল না, তাই ওভাবে চলে গিয়েছিলাম। মাফ চাওয়ার কিছু নেই। আর তুমি না আমার বড়, তাহলে বয়সে ছোট কারো কাছে ক্ষমা চাইতে লজ্জা করে না তোমার? আমার কথা শুনে শ্রাবণ ভাই বলছে, আচ্ছা ঠিক আছে, আর ক্ষমা চাইব না। আপনার হাসি মুখটা দেখলাম, এটাই অনেক। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত আবার শুনি? বলছি যে লালপুরি ম্যাডাম, আপনি কি আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড হবেন?
আপনি সকল সুখ দুঃখের কথা আমার সাথে শেয়ার করবেন আর আমি আপনার সাথে শেয়ার করব। বলেন, হবেন কি লালপুরি ম্যাডাম? শ্রাবণ ভাইয়ের কথায় আমি হো হো করে হেসে দিলাম। তারপর বললাম, জি অবশ্যই হব, কেন নয়। তবে আমায় এই লালপুরি ডাকটা বন্ধ করতে হবে, বুঝলেন? সরি লালপুরি, এই ডাকটা তো আর বন্ধ হবে না। এটা আপনার সাথে সেট হয়ে গেছে। যদি চান তবে কালো পেতনি বলেও ডাকতে পারি আপনাকে। কি, আমি কালো পেতনি? তবে রে দাঁড়া গরু, তোর একদিন কি আমার একদিন সার একটা। শ্রাবণ ভাইয়া হাসতে হাসতে দৌড়ে পালালো আর আমিও হাসতে লাগলাম। তারপরে হাতের গোলাপ ফুলটা নিয়ে রুমে এলাম। এসে দেখি সৌমি নামাজ পড়া শেষ করে জায়নামাজ গোছাচ্ছে। আমার দিকে তাকিয়ে সৌমি বলল, শুভ সকাল বৃষ্টি আপুমনি। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, শুভ সকাল আমার সুইট আপুটা। তখন আমার হাতে ওই সাদা গোলাপটা দেখে সৌমি বলল, এই আপু, তুমি এই গোলাপটা ভাইয়ার সবচাইতে প্রিয় গাছ থেকে ছিঁড়েছো নাকি? জানো, এই গাছটা ভাইয়ার সব থেকে প্রিয় গাছ। ওই গোলাপ গাছটার কাছেও কাউকে যেতে দেয় না ও। আর তুমি একটা ফুল ছিঁড়ে ফেলেছো? আল্লাহ, ভাইয়া জানতে পারলে তুলকালাম হবে বাসায়। সৌমির কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, আরে ধুরপাগড়ি কী বলছো এসব? আমি কেন ফুল ছিঁড়তে যাব? এই ফুলটা তো। আমার কথা বলা শেষ হওয়ার আগেই আমার পেছন থেকে কেউ একজন বলে উঠল, আরে ওই ফুলটা গাছ থেকে বাতাসে পড়ে গিয়েছিল, তাই বৃষ্টি কুড়িয়ে নিয়েছে ফুলটা। শ্রাবণ ভাইয়ের এমন কথা শুনে আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম। আর শ্রাবণ ভাই আমায় ইশারা করে কি যেন বোঝাতে চাইল, কিন্তু আমি কিছুই বুঝলাম না। তবুও আর কিছু না বলে চুপ করে রইলাম। তারপর সবাই একসাথে সকালের খাবার খেতে বসলাম। আর তখনই খালামণি শ্রাবণ ভাইকে বলল, এই শ্রাবণ, আজকে কি তোর কলেজ আছে বা কোনো কাজ আছে? না, আজ সারাদিন আমি একদম ফ্রি আছি। কিন্তু কেন বলো তো? আসলে বৃষ্টি আর তোর খালামণি এসেছে আজ 2 দিন হলো, কিন্তু সবসময় শুধু ঘরের মাঝেই বসে আছে। তোর খালামণিকে তাও আমি আশেপাশের বাসাগুলো থেকে ঘুরিয়ে এনেছি, কিন্তু বৃষ্টি মা একদম কোথাও যায়নি। তাই বলছি যে আজকে বৃষ্টিকে নিয়ে কোথাও থেকে একটু ঘুরে আয়, ওর মনটা একটু ফ্রেশ হবে। খালামণির কথা শুনে শ্রাবণ ভাই যেন আনন্দে লাফাতে লাগলো আর বলল, আরে আগে বলবে না আম্মু ওই কথাটা? ওই লালপুরি খেয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমায় নিয়ে ঘুরতে যাব একটা অনেক সুন্দর জায়গায়। সে কিরে, এই লালপুরি নামটা আবার কার? আরে বুঝতে পারলে না আম্মু, ভাইয়া বৃষ্টি আপুকে লালপরি রাখছে। কালকে আপু লাল ড্রেস পরেছিল না, তখন থেকে। সৌমি, ও তাই বল। অবশ্য আমাদের বৃষ্টিমা কিন্তু সত্যি পরীর মতো সুন্দরী, একদম ডানা কাটা পরী। ওদের এই কথাগুলো শুনে আম্মু শুধু হাসছে, কোনো কথা বলছে না। আমি এসব কথা শুনে সৌমিকে বললাম, সৌমি তাড়াতাড়ি খাও, তারপর চলো দুজন রেডি হই একসাথে। সৌমি রেডি হয়ে কি করবে? কি করবে মানে সৌমিও যাবে আমাদের সাথে ঘুরতে? না গো বৃষ্টি আপু, আমি যেতে পারবো না গো, 2 দিন পর আমার মাসিক পরীক্ষা আছে, অনেক পড়া বাকি। তোমরা যাও, আমি বরং পরে যাব। কি আর করার, খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম। তারপর বাইরে বের হয়ে দেখি শ্রাবণ ভাই হিরো সেজে বসে আছে। কালো রঙের একটি টি শার্ট, সাথে ম্যাচিং প্যান্ট, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস, সব মিলিয়ে একদম ফাটাফাটি লাগছে দেখতে। আমায় দেখে শ্রাবণ ভাই বলল, ওরে আমার লালপুরি রে, আপনি আবার সেই কালো পেতনি সেজেছেন? তবে এটাই মেয়েদের আসল ভূষণ। তারপর আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে ঘুরতে বের হলাম। শ্রাবণ ভাই একটা সিএনজি রিজার্ভ করলো। সিএনজিটার পেছনে আমি বসলাম আর সামনে ড্রাইভারের সাথে শ্রাবণ ভাইয়া বসলো। শ্রাবণ ভাইয়ের এই জিনিসটা আমার অসম্ভব ভালো লাগলো। খালাতো বোন হলেও ও আমার পাশে বসেনি, অনেক ভালো লাগলো এটা দেখে। তারপর সিএনজিটা গিয়ে একটা অনেক সুন্দর জায়গা দাঁড়ালো। আমি আর শ্রাবণ ভাই দুজনেই নেমে পড়লাম। শ্রাবণ ভাই ভাড়া মিটিয়ে আমায় ইশারা করে সামনের দিকে হাঁটতে বলল। আমি আর শ্রাবণ ভাই পাশাপাশি হাঁটছি, কিন্তু দুজনের মাঝে প্রায় 3 ফুটের দূরত্ব। আমরা হাঁটতে হাঁটতে একটা গেটের ভিতর ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি চারদিকে শুধু ফুল আর ফুল বাগানে ভরা, যেন আমি ফুলের রাজ্যে চলে এসেছি। কিন্তু বেশি মানুষজন নেই, হয়তো সকাল বলে মানুষের ভিড় কম। একদিক দিয়ে ভালোই হয়েছে। তারপর শ্রাবণ ভাই আমায় নিয়ে একটা নিরিবিলি জায়গায় বসতে বলল। আমিও গিয়ে বসে পড়লাম। শ্রাবণ ভাই আমায় বলল, ওই কালো পেতনি, এখানে 2 মিনিট বসে থাক, আমি তোর জন্য মজার আইসক্রিম নিয়ে এখনই আসছি। আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। তারপর 5 মিনিট পরে শ্রাবণ ভাই আমার জন্য একটা বড় আইসক্রিমের বাটি, বাদাম আর অনেকগুলো চকলেট নিয়ে এলো। আমি তো এসব দেখে আনন্দে লাফাতে শুরু করলাম। তারপর শ্রাবণ ভাইয়ের হাত থেকে আইসক্রিমের বাটিটা নিয়ে আশেপাশে দেখলাম কেউ নেই, তাই মুখ খুলে খেতে শুরু করলাম। শ্রাবণ ভাই কী করছে আমার সেদিকে কোনো খেয়ালই নেই। একটু পর আইসক্রিম খেতে খেতে শ্রাবণ ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ও মুগ্ধ নয়নে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি ওর চাহনিতে একটু লজ্জা পেলাম। তারপর কাশিয়ে দিয়ে বললাম, ওই সার, এমন করে তাকিয়ে কি দেখছিস রে? আমার যদি পেট খারাপ হয় না, তাহলে তোর খবর আছে। আমার কথা শুনে শ্রাবণ একটু লজ্জা পেল। তারপর বলল, কিছু হবে না রে পাগলি, এবার বল এখন তোর কি করতে ইচ্ছা করছে? আমি একটু ভেবে বললাম, আমার না এখন খুব গান গাইতে ইচ্ছা করছে রে। আমি কিন্তু গান শুনি না বেশি, কিন্তু এখন শুনতে মন চাইছে। কিন্তু এখানে গান পাবো কোথায়?
আমার কথা শুনে শ্রাবণ ভাই একটা মুচকি হাসি দিল, তারপর গান গাইতে শুরু করলো। হও যদি ওই নীল আকাশ, আমি মেঘ হব আকাশের। হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরের। হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই তোমাকে, তুমি যে আর কারো নয়। শ্রাবণ ভাইয়ের কণ্ঠটা অনেক সুন্দর, একদম শিল্পীদের মতো। গানটা গাওয়ার সময় শ্রাবণ ভাই এক নজরে আমার দিকে চেয়ে গিয়েছে গান। আমি ওর মুখের দিকে তাকিয়ে গানটা শুনছিলাম। গানটা শেষ হলে আমি ওকে বললাম, ওয়াও শ্রাবণ ভাই, তোর গলা তো সত্যিই অনেক সুন্দর, আর গানটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তোকে তো কিছু পুরস্কার দেওয়া দরকার। কী দেই কী দেই? পেয়েছি, এই নে, এই বাকি আইসক্রিমটুকু তোর জন্য। এই না না, কী করছি আমি? এটা তো আমার এঁঠো করা আইসক্রিম, তুই তো খেতে পারবি না। তাহলে এই নে, এই চকলেট দুটো তোর। আমার কথা শুনে শ্রাবণ ভাই চকলেটটা সরিয়ে দিয়ে আমার হাত থেকে আইসক্রিমের বাটিটা নিয়ে আমার এঁঠো করা চামচ দিয়ে আমি যেখান থেকে খেয়েছি ঠিক ওইখান থেকে খেতে শুরু করলো। আমি ওর এমন আচরণ দেখে একটু অবাক হলাম। পরে ভাবলাম হয়তো আমার মতো শ্রাবণ ভাই আইসক্রিম খুব ভালোবাসে, তাই এভাবে খেলো। তারপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে দুপুরের আগে বাসার দিকে রওনা হলাম। আর আমরা যখন মাঝপথে ঠিক তখনই অ্যাক্সিডেন্ট হলো। আমাদের সামনের রিকশাটা খুব একটা ক্ষতি হয়নি, কিন্তু বেচারা রিকশাওয়ালাটার হাতেও মাথায় একটু করে চিলিয়ে গেছে। শ্রাবণ ভাই সিএনজি থামিয়ে দৌড়ে ওই রিকশাওয়ালাটার কাছে গিয়ে নিজের রুমাল দিয়ে তাড়াতাড়ি মাথা বেঁধে দিল। তারপর তাকে রাস্তার পাশের একটা ওষুধের দোকানে নিয়ে গিয়ে সব জায়গায় ব্যান্ডেজ করে দিল। রিকশাওয়ালা শ্রাবণ ভাইয়ের মাথায় হাত রেখে অনেক দোয়া করলেন। আমি সব কিছু দূর থেকে দেখছি। আমার মনের মাঝে শ্রাবণের জন্য একটা ভালো লাগা তৈরি হলো, সাথে অনেক শ্রদ্ধা। খুব ভালো লাগছে ওকে দেখে। আমি এক নজরে ওর দিকে চেয়ে আছি। হঠাৎ ও আমার সামনে এসে হাত নাড়িয়ে বলল, এই লালপরিটা, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি কি কিছু করেছি নাকি? শ্রাবণ ভাইয়ের কথায় আমি একটু লজ্জা পেলাম। তারপর বললাম, না মানে আমি আসলে দেখছিলাম তুমি কিভাবে ওই লোকটাকে সাহায্য করলে, অনেক ভালো লাগছিল আমার। এই এই তুই কি বললি? এখনই আমায় তুমি করে বললি নাকি আমি ভুল শুনলাম? আমায় কিসের ঠেকা পড়েছে রে তোকে তুমি বলতে যাব? তোর কানে সমস্যা আছে, ডাক্তার দেখা। তারপর শ্রাবণ ভাই মিষ্টি একটা হাসি দিয়ে সিএনজিতে উঠে পড়লো সামনে। কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় পৌঁছে গেলাম। তারপর আমি সমীরকে চকলেট, বাদাম আর একটা মাঝারি সাইজের বাটি আইসক্রিম আসার সময় কিনে এনেছি সেটা দিলাম। সমী তো অনেক খুশি ওগুলো পেয়ে, আমায় জড়িয়ে ধরে চুমু খেলো পাগলিটা। তারপর সারাদিন অনেক হাসি আনন্দে কেটে গেল। রাতে শুয়ে থেকে সমী আমায় জিজ্ঞেস করলো, আপু তোমরা বেড়াতে গিয়ে কোথায় কোথায় ঘুরলে গো, আর কী কী খেলে? আমরা অনেক সুন্দর একটা ফুল দিয়ে ঘেরা পার্ক হবে হয়তো, সেখানে গিয়েছিলাম। আর খেয়েছি হলো চকলেট, বাদাম আর আমার সব থেকে প্রিয় খাবার আইসক্রিম। ভাইয়া কে কী খেয়েছে আপু? কেন, আমি যা যা খেয়েছি শ্রাবণ ভাইও তাই তাই খেয়েছে? মানে তুমি বলতে চাইছো শ্রাবণ ভাই আইসক্রিমও খেয়েছে? হ্যাঁ খেয়েছে তো, অনেকখানি খেয়েছে। কেন বলো তো? ওই বৃষ্টি আপু, তুমি শিওর তো শ্রাবণ ভাই আইসক্রিম খাইছে? আরে আর কতবার বলবো হ্যাঁ খেয়েছে, কিন্তু এই একই কথা তুমি বারবার জিজ্ঞেস করছো কেন বলো তো? আপু শ্রাবণ ভাইয়া কিন্তু একদম আইসক্রিম খায় না। ওর নাকি আইসক্রিমের গন্ধ শুকলেই বমি আসে, আর তুমি বলছো ও অনেক আইসক্রিম খেয়েছে? তাই তো আমি বারবার জিজ্ঞেস করছি। সৌমির কথা শুনে আমি একটু অবাক হলাম, কারণ শ্রাবণ যেভাবে আইসক্রিম খাচ্ছিল তাতে তো মনে হলো ও সবচেয়ে প্রিয় খাবার খাচ্ছে, কিন্তু সৌমি বলছে যে ও আইসক্রিম পছন্দই করে না। মাথায় কিছু আসছে না আমার। তারপর এইভাবে আনন্দে খুশিতে কেটে গেল 7টা দিন। আমি এই 7 দিনে আমার গত 1.5 মাসের সব কথা একেবারেই ভুলে গেছি। সব সময় হাসি খুশি দুষ্টুমিতে মেতে আছি সবার সাথে। আমি আর শ্রাবণ ভাই অনেক ভালো বন্ধু হয়ে গেছি। সব সময় দুজন ঝগড়া করি, কিন্তু কেউ একটু চোখের আড়াল হলেও ভালো লাগে না। 7 দিন পর বিকেলবেলা আমি, সমী আর শ্রাবণ ছাদে দাঁড়িয়ে আছি। অনেক গল্প করছি, বাদাম খাচ্ছি, দুষ্টুমি করছি। আমি শ্রাবণ ভাইকে বললাম, ওই শ্রাবণ ভাই একটা গান ধর তো, খুব গান শুনতে ইচ্ছে করছে। আমার সাথে সমীও তাল মিলিয়ে বলল, হ্যাঁ রে ভাইয়া, অনেক দিন হলো তোমার গান শুনি না, একটা গান গাও না প্লিজ ভাইয়া। শ্রাবণ ভাইয়া আমাদের কথার উত্তরে বলল, ঠিক আছে গান শোনাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি তোরা রাজি থাকিস তাহলেই গাইব। বল রাজি তো? ওই গান শুনতে আবার কোনো শর্ত লাগে নাকি? আচ্ছা বল দেখি কী শর্ত? আমি গান গাইব আর তোদের আমায় বাদাম ছিলিয়ে খাওয়াতে হবে। যতক্ষণ আমি গান গাইব ততক্ষণে তোরা আমার জন্য বাদাম এড়াবি। বল রাজি? আমি আর সুমি একসাথে বললাম, ওকে আমরা রাজি। তারপর শ্রাবণ ভাই গান ধরল, ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি, পাশাপাশি হয়নি চলা তবু পাশাপাশি, তোমায় নিয়ে ফুলে ফুলে স্বপ্ন উড়াই আকাশ নীলে, তোমাতে বিভোর থাকি আমি 12 মাসি, ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি, পাশাপাশি হয়নি চলা তবু পাশাপাশি। গানটা শেষ করে শ্রাবণ ভাই আমার দিকে কেমন যেন একটা মায়াভরা দৃষ্টিতে তাকালো।
তারপর মুস্কি একটা হাসি দিল। আমি ওর চাহনির কোনো রহস্যই বুঝলাম না। তারপর শ্রাবণ ভাইয়া বলল, কই এখন দে আমার বাদাম কই। আমি বাদামগুলো মুঠো ভরে নিয়ে বললাম, এই নে তোর বাদাম। শ্রাবণ ভাইয়া যেই না হাত বাড়িয়ে বাদাম নিতে যাবে অমনি আমি সবগুলো বাদাম নিজের মুখে পুরে নিলাম। তারপর হাসতে হাসতে দিলাম এক দৌড়। শ্রাবণ ভাইয়া আমার এমন কাণ্ড দেখে তো অবাক, সাথে হাসতে হাসতেও শেষ। সৌমিও হো হো করে হেসে যাচ্ছে। শ্রাবণ ভাইয়া আস্তে করে বলল, পাগলি একটা আমার, লালপরি পেতনি পাগলি শুধুই আমার। এইভাবে হাসি উল্লাসে কেটে গেল আরও একটি দিন। দুপুরে সবাই একসাথে খাবার খাচ্ছিলাম। হঠাৎ আম্মু বলল, পারুল, আমরা এখানে এসেছি আজ 9 দিন হলো, কালকে চলে যাব, আর থাকা যাবে না। বাসায় তার দুলাভাই একা রয়েছে, আর বৃষ্টির শ্বশুরবাড়ির লোকেরাও তো যদি আসে, তাই আমরা কালকেই চলে যাব। আম্মুর কথাগুলো শুনে আমার এতদিনের ভুলে যাওয়া স্মৃতিগুলো সব চোখের সামনে ভেসে উঠল। রাজু আর তার মা বোনের অত্যাচারের কথা। আমি খাবার ছেড়ে উঠে হাত ধুয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আমি এক নাগারে কেঁদেই চলেছি পুরনো সব কথা মনে করে। হঠাৎ শ্রাবণ ভাই আমার পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, বৃষ্টি, কিছু যদি মনে না করো একটা কথা জিজ্ঞেস করবো তোমায়। আমি চোখ মুছে শ্রাবণের দিকে তাকিয়ে বললাম, কি জানতে চাও? আমি জানতে চাই তোমার শ্বশুরবাড়ির সবাই কেমন, তোমার স্বামী কেমন, বলো আমায় প্লিজ। আমি আর সহ্য করতে পারলাম না, ছাদের এক কোণে বসে পড়ে হো হো করে কেঁদে দিয়ে সব কিছু বলতে শুরু করলাম। শ্রাবণ ভাইকে সব বলে দিলাম, যেগুলো আব্বু আম্মুকেও বলিনি সেগুলো ওকে বললাম। তারপর অজোর ধারায় কান্না করতে লাগলাম। আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। শ্রাবণ ভাই অনেক জোরে ছাদের দেওয়ালে একটা ঘুষি মারল। আমি ওর ঘুষি মারা দেখে ওর দিকে তাকালাম। তাকিয়ে দেখি ওর চোখ রক্তবর্ণ হয়ে গেছে, রাগে সারা মুখে একদম লাল হয়ে গেছে, রাগে সাপের মতো ফোঁসফোঁস করছে। তারপর শ্রাবণ ভাই আমায় অবাক করে দিয়ে বলল, আমি ওকে খুন করে ফেলবো। এত বড় সাহস রাজুর যে ও তোমার গায়ে হাত তোলে, ওকে আমি খুন করে ফেলবো। আমি শ্রাবণ ভাইয়ের এমন কথা শুনে অবাক হয়ে বললাম, এসব কি বলছো শ্রাবণ ভাই? তোমার মাথা ঠিক আছে তো? আর আমায় কষ্ট দিয়েছে বলে তুমি তাকে খুন করবে কেন? তোমায় কেউ কষ্ট দিলে আমি তাকে সত্যিই খুন করে ফেলবো, কারণ আমি তোমাকে। তুমি আমাকে কি শ্রাবণ ভাই বলো, কি বলতে গিয়ে থেমে গেলে? শ্রাবণ ভাই আর কোনো কথা না বলে ছাদ থেকে চলে গেল, আর আমি অবাক হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমি বুঝতে পেরেছি শ্রাবণ ভাই আমায় পাগলের মতো ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করছে না। আসলে আমিও তো শ্রাবণের প্রতি দুর্বল হয়ে পড়েছি, কিন্তু না, এটা তো কখনোই সম্ভব নয়। আমি বিবাহিত, অন্য এক বাড়ির বউ। আমি কাউকে ভালোবাসতে পারি না, সে অধিকার আমার নাই। আমি চাই না শ্রাবণ ভাই কখনো ওর মনের কথা আমার কাছে প্রকাশ করুক, কারণ আমি ওকে ফিরিয়ে দিতে পারবো না, হয়তো আবার গ্রহণও করতে পারবো না। এসব ভাবতে ভাবতে আমার দু চোখ বেয়ে অঝোর ধারে পানি পড়ছে। এমন সময় দেখি আজান হচ্ছে চারপাশে, তাই চোখ মুছে নিচে চলে এলাম। তারপর রুজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে উঠেছি, তখনই আম্মু এসে বলল, সব কিছু আজকেই গুছিয়ে রাখতে, কালকে বাসায় যাব সকালে। আমি আম্মুর কথার উত্তরে কিছু বললাম না, শুধু মাথা নেড়ে সায় দিলাম। তারপর আবার ছাদে চলে গেলাম। কিছু ভালো লাগছে না আমার। ভাবতে ভয় হচ্ছে যে আবার আমি সেই পরিবারে ফিরে যাব যেখানে কষ্ট ছাড়া কিছু নেই আমার জন্যে। হঠাৎ পেছন থেকে শ্রাবণ ভাই এসে কাশি দিয়ে বলল, বৃষ্টি, তোমাকে আমার কিছু বলার আছে, এখন না বললে হয়তো আর কখনো বলতে পারবো না। শ্রাবণ ভাইয়ের এমন কথা শুনে আমার বুকের মাঝে হার্টবিটটা যেন 100 গুণ বেড়ে গেল, কারণ আমি জানি ও আমায় কি বলতে চাচ্ছে। আমি আর কিছু বলতে পারছি না, চুপ করে আছি। আমার চুপ করে থাকা দেখে শ্রাবণ ভাই বলতে শুরু করলো, বৃষ্টি, তুমি হয়তো আন্দাজ করতে পেরেছো আমি তোমায় কি বলতে চাই, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। কিন্তু তুমি হয়তো দোটানায় পড়েছো, কারণ তুমি বিবাহিত, তাই সেটাও আমি বুঝতে পারছি। কিন্তু আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি বৃষ্টি। তোমায় আমি ভালোবাসি আজ থেকে 3 বছর আগে থেকে, যখন আমি তোমাদের ওখানে বেড়াতে গিয়েছিলাম। আমি তখনই তোমায় ভালোবেসে ফেলি, কিন্তু সেই ভালোবাসাটা আমার কাছে আড়াল হয়েছিল এতদিন। আমি সেই ভালোবাসাটাকে বুঝিনি, কিন্তু এই কদিনই আমি সেটা হাড়ে হাড়ে বুঝে গেছি যে তোমায় আমি কতটা ভালোবাসি। আমি তোমায় বিয়ে করতে চাই বৃষ্টি। তুমি ফিরে এসো আমার কাছে, ও জানোয়ারটার কাছ থেকে। পৃথিবীর সব সুখ এনে দেব তোমায়, আমি কথা দিলাম। আই লাভ ইউ বৃষ্টি জান আমার, আই লাভ ইউ সো মাচ জান। এই কথাগুলো বলতে বলতে শ্রাবণ ভাই কান্না করে দিল আর হাঁটু গেড়ে বসে পড়লো আমার সামনে। আমি শ্রাবণ ভাইয়ের কথার কোনো উত্তর দিতে পারলাম না। দৌড়ে নিচে চলে এলাম, তারপর দরজা লাগিয়ে বিছানায় পড়ে কান্না করতে লাগলাম। আমি কি করব এখন, কি করা উচিত আমার, কিছুই বুঝতে পারছি না। শুধু বুক চিরে কান্না আসছে আমার। আমি কেঁদেই চলেছি আপন মনে। আমার জীবনটা কেন এমন হলো, কি করব এখন আমি, কি করব আমি, কি করা উচিত আমার? আমিও তো শ্রাবণকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এটা কখনোই সম্ভব নয়, কারণ আমি অন্য কারো ঘরের বউ।
অনেক কান্না করলাম আমি। তারপর অনেক ভেবে দেখলাম আমার জীবনে হয়তো শ্রাবণের ভালোবাসার প্রয়োজন ছিল, তাই আল্লাহ আমার জন্য ওকে পাঠিয়েছেন। আমিও তো ভালোবেসেছি ওকে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছি না। তারপর আজান হলে অজু করে নামাজ পড়তে বসলাম। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করলাম কেঁদে কেঁদে। মোনাজাতে বললাম, হে আল্লাহ, আপনি আমার মনের অবস্থা সবই জানেন। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব, কি করা উচিত আমার। আপনি আমার পথ দেখান আল্লাহ। আমার ভবিষ্যতে কী আছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার পথ দেখান খোদা। আমি ভুল করেই হোক বা ইচ্ছা করেই হোক, আমি শ্রাবণকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। শ্রাবণও আমায় অনেক ভালোবাসে পাগলের মতো। কিন্তু আমি তো বিবাহিত। কি করে আমি শ্রাবণের ডাকে সাড়া দিব খোদা, তুমি বলে দাও আল্লাহ। এমন করে আরও অনেক দোয়া করলাম মোনাজাতে। তারপর রুম থেকে বের হলাম। বের হয়ে দেখি আম্মু আর খালামণি বোরকা পরে রেডি হয়েছে, সাথে শ্রাবণ ভাইয়াও আর স্বামীও আছে। আমাকে দেখে খালামণি বলল, বৃষ্টি, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমরা সবাই মিলে শপিংয়ে যাব। তোমায় আর বুবুকে কিছু কিনে দেব। খালামণির কথা শেষ হলে আম্মু বলল, বৃষ্টি দেখ না, তোর খালামণি কী শুরু করেছে। আর আমি বারবার বলছি কিছু দিতে হবে না, কিন্তু পারুল কথাই শুনছে না। আমি কিছু বলতে যাব তার আগেই সৌম্য এসে আমার হাত ধরে টেনে নিয়ে গেল রুমে বোরকা পরে রেডি হতে। আমি আর কি করার, রেডি হয়ে সবার সাথে মার্কেটে গেলাম। যাওয়ার পথে বারবার আমার সাথে শ্রাবণের চোখাচোখি হলো। ওর চোখ বলে দিচ্ছে ও আমার কাছ থেকে উত্তর চাইছে, কিন্তু আমি কি উত্তর দিব ওকে সেটাই এখনও বুঝে উঠতে পারিনি। তারপর মার্কেটে গিয়ে খালামণি প্রথমে আম্মুর জন্য একটা অনেক সুন্দর শাড়ি পছন্দ করে কিনে দিলেন। তারপর আম্মু সৌমিকে একটা সুন্দর ড্রেস কিনে দিলেন। তারপর খালামণি আমায় বললেন কিছু পছন্দ করতে। আমার সামনে অনেকগুলো 3 পিস রাখা হলো, সবগুলো সুন্দর কাজ করা, কিন্তু আমার সেদিকে কোনো খেয়ালও নেই। আমি শুধু চিন্তা করছি শ্রাবণকে নিয়ে। আমি কিছু পছন্দ করছি না দেখে খালামণি আমায় বলল, কী রে বৃষ্টিমা, দেখ কোনটা ভালো লাগে তোর, ওটাই নিব, দেখে বল কোনটা পছন্দ হয়েছে। আমি খালামণির কথা শুনে 3 পিসগুলো এমনিই দেখছি, কোনো রিয়াকশন নাই আমার মাঝে। হঠাৎ শ্রাবণ ভাই পাশ থেকে দোকানদারকে বলল একটা 3 পিস বের করতে। দোকানদার 3 পিসটা আমার সামনে দিল। গোলাপি রঙের কাপড়ের মাঝে সাদা পাথরের কাজ করা অনেক সুন্দর একটা 3 পিস। শ্রাবণ ভাইয়া খালামণিকে বলল, আম্মু দেখো, এই 3 পিসটা বৃষ্টিকে দারুণ মানাবে পরলে, তাই না? একদম ওর সাথে মিলে যাবে। শ্রাবণের কথা শুনে খালামণি বলে উঠল, সত্যি রে শ্রাবণ, অনেক সুন্দর একটা 3 পিস বের করেছিস তো খুঁজে। আসলেই বৃষ্টিমাকে অনেক ভালো লাগবে এটা পরে। কিন্তু বৃষ্টিমা, তোমার কি এটা পছন্দ হয়েছে নাকি আরও কিছু দেখবে? আমি খালামণির কথা বললাম, খালামণি আসলে এই 3 পিসটা অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে, আমি এটাই নিব। আমার কথা শুনে সবাই অনেক খুশি হলো। আর শ্রাবণ ভাই তো মনে হচ্ছে বিশ্ব জয় করে নিয়েছে। তারপর আম্মু শ্রাবণ ভাইকে বলল কিছু নিতে, কিন্তু শ্রাবণ ভাই কিছুই নেবে না। তবুও আমার জোরাজুরিতে রাজি হলো। তারপর একটা দোকানে গিয়ে এমনি সব টি শার্ট নেড়েচেড়ে দেখতে লাগলো, কিন্তু পছন্দ করছে না কিছু। তখন আমার চোখ গেল একটা কালো রঙের টি শার্টের দিকে। অনেক সুন্দর টি শার্টটা। আমি ওটা দেখতে লাগলাম। দোকানদার সামনে এগিয়ে দিলে আমি আম্মুকে বললাম, আম্মু দেখো তো এই টি শার্টটা কেমন লাগে। আম্মু কিছু বলার আগে শ্রাবণ ভাই বলে উঠল, আমি এটাই নিব খালামণি, অনেক সুন্দর টি শার্টটা। তারপর আমরা সবাই বাসায় চলে এলাম। রাতে সবাই খাওয়া দাওয়া করে আম্মু আর আমি সব গোছগাছ করে রাখলাম, সকালেই চলে যাব তাই। তারপর সবাই যার যার মতো শুয়ে পড়লাম। কিন্তু আমার আর শ্রাবণের কারো চোখে ঘুম নেই। আমি আছি শ্রাবণকে কী উত্তর দেব সেই চিন্তায়, আর শ্রাবণ আছে আমার কাছে কী উত্তর পাবে ও সেই চিন্তায়। সারা রাত আর ঘুম হলো না একটু। সকালে তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে নিলাম। তারপর শেষবারের মতো ছাদে গেলাম। ছাদে গিয়ে সেই দোলনাটায় বসে পড়লাম। কিছু ভালো লাগছে না, আমার মনটা কেমন যেন করছে। বুকের মাঝে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে, কেন জানি না। হঠাৎ দেখি শ্রাবণ ভাইও ছাদে এসেছে। আমি শ্রাবণ ভাইকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে গেলাম দোলনা থেকে একটু সরে। আমার এমন কাণ্ড দেখে শ্রাবণ ভাই বলল, দোলনা থেকে উঠলে যে? আসলে তুই তো এই দোলনায় কাউকে বসতে দিস না, তাই। আরে পাগলি, আমার সবার সাথে কি তোমার তুলনা নাকি? আমার সব কিছুর ওপর তোমার 1000 গুণ বেশি অধিকার আছে। আমি তোমায় ভালোবাসি, অনেক 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 বেশি ভালোবাসি বৃষ্টি। তুমি কি আমায় একটুও ভালোবাসো না? আমার জন্য কি তোমার মনে একটুও জায়গা নেই বৃষ্টি? আমি আর ছাদে দাঁড়িয়ে থাকতে পারলাম না। শ্রাবণ ভাইকে পাশ কাটিয়ে নিচে চলে এলাম। কি উত্তর দিব ওকে আমি তো নিজেই জানি না কি করব আমি। তারপর আম্মু আমায় দেখে বলল তাড়াতাড়ি খেয়ে রেডি হতে, বাসায় যাব, বাস 8টায় ছাড়বে। তারপর আমি কিছু খেতে পারলাম না, কেন জানি না, চলে যাব ভেবে অনেক কষ্ট হচ্ছে আমার। তারপর রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। সৌমি এসে আমার রেডি হওয়া দেখে জড়িয়ে ধরে কান্না করা শুরু করলো। আমিও আর চুপ থাকতে পারলাম না। সৌমিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলাম। বুকের ভেতরটা যেন অজানা এক চাপা কষ্টে ফেটে যেতে চাইছে আমার।
আমাদের কান্নার শব্দ পেয়ে আম্মু আর খালামণি রুমে আসলেন। তারপর তারাও কাঁদতে লাগলেন, যেন আমরা চিরদিনের জন্য চলে যাচ্ছি। এভাবে অনেকক্ষণ কান্না করার পর সবাই শান্ত হলাম, কিন্তু শ্রাবণকে কোথাও দেখতে পেলাম না। তারপর খালামণি আর সৌমি থেকে বিদায় নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। খালামণির স্বামী দেশের বাইরে থাকেন, তাই তার সাথে দেখা হয়নি কখনো। গাড়িতে ওঠার সময় আম্মু খালামণিকে শ্রাবণের ব্যাপারে জিজ্ঞেস করলো যে শ্রাবণ কোথায়। খালামণি জানালো আমরা চলে যাব, এটা শ্রাবণ সহ্য করতে পারবে না, তাই ও আগেই বাসা থেকে বেরিয়ে গেছে। খালামণির মুখে এই কথাটা শুনে বুকের বাঁ পাশটা চিনচিন করে উঠল। সত্যি শ্রাবণ আমায় অনেক ভালোবাসে, কিন্তু আমারই বা কী করার আছে। তারপর আমরা যথাসময়ে বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে আমি কারোর সাথে কোনো কথা বললাম না, শুধু আম্মুকে সালাম দিয়ে সোজা নিজের রুমে গিয়ে বোরকা খুলে শুয়ে পড়লাম। আর সাথে সাথে ভাবনার সাগরে ডুবে গেলাম। শ্রাবণের সাথে কাটানোর প্রতিটি মুহূর্তের ছবিগুলো যেন ভেসে উঠছে চোখের সামনে। কখনো একা একাই হাসছি ওর দুষ্টুমির কথা ভেবে, আবার কখনো মন খারাপ হয়ে যাচ্ছে ওর কান্না করে লাভ ইউ বলার কথা মনে পড়ে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলে আমি ভাবনার জগৎ থেকে ফিরে আসি। তারপর ফোনটা হাতে নিয়ে দেখি কোনো নাম্বার নেই, শুধু প্রাইভেট নাম্বার লেখা আছে। আমি ফোন রিসিভ করে সালাম দিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কারো কোনো সাড়া শব্দ পেলাম না। আমি কিছুক্ষণ হ্যালো হ্যালো করে ফোন কেটে দিলাম। তারপর নাম্বারটা চেক করতে গিয়ে দেখি কোনো নাম্বারই নেই। একটু অবাক হলাম এমনটা দেখে। তারপর ফোনটা রেখে বাথরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে এসে ফোনের দিকে তাকিয়ে দেখি 14টা মিসড কল একটা অপরিচিত নাম্বার থেকে। দেখতে দেখতে আবারও ফোনটা বেজে উঠল। আমি ফোনটা রিসিভ করে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বৃষ্টি? কখন থেকে কল দিয়ে যাচ্ছি, ধরছিলে না কেন? জানো আমার কত টেনশন হচ্ছিল। বাসায় পৌঁছেছো কি? কি করছো এখন? বাসের মধ্যে কোনো সমস্যা হয়নি তো? তুমি ঠিক আছো আমার জানটা? কণ্ঠটা শুনে যেন আমার হার্টবিট 1000 গুণ বেড়ে গেল। আমার শ্রাবণ আমায় কল দিয়েছে। এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কিভাবে শুনি? আর আপনার কি আমার কথা মনে আছে যে কল দিয়েছেন? আসার সময় তো একটুও দেখা দিলেন না। অভিমানী কণ্ঠে বললাম, ওরে লালপরি জানটা আমার, তুমি কি জানো আমার কতটা কষ্ট হচ্ছিল? আমি কি করে দেখতাম আমায় ছেড়ে তোমার চলে যাওয়া? সহ্য করতে পারতাম না আমি, তাই তো আগে চলে গিয়েছিলাম বাসা থেকে। কতটা কষ্ট হয়েছে আমার সেটা শুধু আল্লাহ জানেন। আমি কত কেঁদেছি জানো তুমি, সোনা আমার। এখন কেমন আছিস? আর আমরা বাসায় পৌঁছেছি, রাস্তায় কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, তোমার ছাড়া যেমন থাকতে পারি ঠিক তেমনই আছি জান। অনেক ভালোবাসি তোমায়, কতটা ভালোবাসি বোঝাতে পারবো না। আচ্ছা শ্রাবণ ভাই, তুই কি আমায় একটু আগে একটা প্রাইভেট নাম্বার থেকে কল দিয়েছিলি? কই না তো, আর এমন কোনো নাম্বারও তো আমার কাছে নাই। কেন, কি হয়েছে? কিছু না, আসলে একটু আগে একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসছিল, রিসিভ করলাম, কিন্তু কেউ কোনো কথা বললো না, পরে কেটে দিয়েছি। আচ্ছা, এটা কি তোর নাম্বার? হ্যাঁ, এটা আমার নাম্বার। তুমি তো আমার নাম্বার নাওনি, তাই আমিই দিয়ে দিলাম। কথা বলতে পারবো কি? সময় হবে আমার সাথে কথা বলার আমার পাগলিটার? হ্যাঁ হবে ইনশাল্লাহ। আমি তাহলে নাম্বারটা সেভ করে রাখি। আচ্ছা এখন রাখছি, আল্লাহ হাফেজ, পরে কথা হবে ইনশাল্লাহ। তারপর ফোনটা কেটে দিলাম। মনটা কেন জানি না অনেক ভালো লাগছে শ্রাবণের সাথে কথা বলার পর থেকে। এইভাবে কেটে গেল 3টা দিন। সারাদিনে শ্রাবণের সাথে আমার 3-4 বার কথা হয়, আর ও আমার প্রতিবার কথা বলার সময় কম করে হলো 50 বার ভালোবাসি বলে। আমার মুখ থেকে একবার শোনার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু আমি বলি না। আমরা দূরে থেকেও সব সময় দুজন দুজনের ভাবনায় ডুবে থাকি। আমি পৃথিবী সব ভুলে গিয়ে শুধু ওর কথাই ভাবি সারাক্ষণ। আর নামাজ পড়ে দোয়া করি যেন যেটাতে আমার মঙ্গল হবে, আল্লাহ খুশি হবেন, সেটাই হয় আমার জীবনে। শ্রাবণদের বাসা থেকে এসেছি আজ 7 দিন। দুপুরে নামাজ পড়ে খাওয়া শেষ করে রুমে শুয়ে আছি। শ্রাবণ কল দিলে ওর সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো লালপরি জান আমার? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? এতক্ষণ কেমন ছিলাম জানি না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার কণ্ঠ শোনার পর। বাসার সবাই কেমন আছেন? খালামণি, সৌমি, ওরাও আলহামদুলিল্লাহ ভালো আছে। একটা গুড নিউজ আছে। তাই? তা কি গুড নিউজ? আমি কালকে আসছি তোমার বাসায়, আর থাকতে পারছি না তোমায় না দেখে। আমি সামনেই যাব না তোর, আমায় দেখবি কি করে? আমি জানি বৃষ্টি, তুমি মুখে কিছু না বললেও আমায় অনেক ভালোবাসো, শুধু তোমার মুখ থেকে এই কথাটা শোনার বাকি। আর তুমি আমার সাথে দেখা না করে থাকতেও পারবে না, বুঝলে আমার লালপরি জান পাখিটা। তোর মাথা হাদারাম একটা।
তারপর দিন দুপুরে শ্রাবণ ভাই আমাদের বাসায় এলো। আমি ওর সাথে কি করে দেখা করব বুঝতে পারছি না। বুকের মাঝে হার্টবিটটা যেন লাফালাফি করছে, সাথে একটু একটু লজ্জার পাহাড়ও আছে। আমি বাসার ছাদে বসে আছি। ছাদ থেকে দেখলাম শ্রাবণ বাসার মধ্যে ঢুকছে, কিন্তু ও আমায় দেখেনি। ওকে দেখে আমার হৃদয়টা যেন বুক কেটে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কিছুক্ষণ পর আম্মুর ডাক পড়ল। আম্মু আমায় ডেকে বলছে শ্রাবণের কথা, নিচে যেতে বলছে আমায়। আমি কি করব বুঝতে পারছি না, কেমন জানি ভয় ভয় করছে। শেষমেশ নিচে নামার জন্য যেই না ছাদের গেটের কাছে এসেছি, অমনি দেখি শ্রাবণ আমায় নিচে নিয়ে যেতে ছাদে এসেছে। আমি তো ওকে দেখে কথা বলা ভুলে গেছি। আমায় হাঁ করে তাকিয়ে থাকা দেখে শ্রাবণ বলল, এই যে মাই লালপরিটা, এভাবে তাকিয়ে কি দেখছেন শুনি? আমার বুঝি লজ্জা করে না? কই কি দেখছি আমি? তো তোকে দেখার আবার কি আছে রে, সার একটা? হ্যাঁ হ্যাঁ, জানি তো, আর বলতে হবে না। আমার অপেক্ষায় এতক্ষণ পথ চেয়ে বসেছিলেন, আমি দেখিনি ভেবেছেন? ছাদে থেকে উঁকি মেরে বারবার কাকে খুঁজছিলেন শুনি? এই রে, এই বেটা সারটা কী করে জানলো এসব? মনে মনে বললাম। হ্যাঁ হ্যাঁ, জানে। এই সারটা তার সারনিটার মনের সব কথাই জানে, কারণ সে তো ও সুন্দর মনে বাস করে, তাই না? ইস, আমার বয়েই গেছে এই বজ্জাত সারটা সারনি হতে। যা ভাগ, বলেই আমি নিচের দিকে দিলাম এক দৌড়। আমার এমন করে দৌড় দেওয়া দেখে তো শ্রাবণ ভাই হাসতে হাসতে শেষ। তারপর শ্রাবণ ভাই আমাদের বাসায় 3 দিন থাকলো। এই 3 দিনে আমরা সব সময় ঝগড়া করতাম, তবে কেউ কারোর চোখের আড়াল হলে মনটা কেমন আনচান করতো। এর মাঝে শ্রাবণ ভাই অনেক চেষ্টা করেছে আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে, কিন্তু আমি লজ্জায় বলতে পারিনি। আজ শ্রাবণ ভাই চলে যাবে, সবার মন খারাপ, আর আমি তো মনে হয় পাগল পাড়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো শ্রাবণ ভাই সকাল থেকে আমায় এড়িয়ে চলছে, একটা কথাও বলেনি আমার সাথে, এমনকি মুখের দিকেও ফিরে তাকানি। আমি বুঝতে পারছি না ও কেন এমন করছে। ওর অবহেলা আমায় অনেক কষ্ট দেয়, ও কি তা বোঝে না? তারপর সকাল 10:30টার দিকে শ্রাবণ ভাই আম্মু আর আব্বুর কাছে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার সময় শুধু একবার আমার চোখের দিকে তাকিয়েছিল, চোখে যেন পানি টলমল করছিল, সাথে আমার জন্য অফুরন্ত ভালোবাসা। কিন্তু কোনো কথাই বলল না আমার সাথে, সোজা বের হয়ে চলে গেল। শ্রাবণ চলে যাওয়ার পর আমি আমার রুমে এসে মন খারাপ করে বসে রইলাম। বেশ কিছুক্ষণ পর আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখি শ্রাবণের নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি? রাগ করেছো আমার উপর জান? রাগ করবো কেন? আমি আপনার কে যে যাওয়ার সময় আমায় বলে যেতে হবে? তুই যে আমার কী রে পাগলি, তা যদি বুঝতি তাহলে এই প্রশ্নটা করতে না। আমি কেন আসার আগে তোমায় বলে আসিনি তা আমিই জানি। কেন কথা বললে না শুনি? তোমার সাথে কথা বলে আমি কখনোই তোমায় ছেড়ে আসতে পারতাম না। তুমি জানো না কতটা কষ্ট হচ্ছিল আমার। তোমায় যে বড্ড বেশি ভালোবাসি জান, তাই তো কথা বলতে পারিনি, হয়তো পাগল হয়ে যেতাম। কি হলো, কিছু বলছো না যে বৃষ্টি? আই লাভ ইউ শ্রাবণ, আই রিয়েলি লাভ ইউ মাই সার। আল্লাহ, তোমার দরবারে 100 কোটি শুকরিয়া, আমি পেরেছি আমার ভালোবাসা জয় করতে। আই লাভ ইউ বৃষ্টি, আই লাভ ইউ সো মাচ। তারপর এইভাবে চলতে থাকলো আমার আর শ্রাবণের ভালোবাসার দিনগুলি। আমরা সবসময় ফোনে কথা বলতাম, অনেক বেশি ভালোবেসে ফেলেছি দুজনকে। কিন্তু আমাদের মাঝে কখনোই কোনো বাজে কথা হতো না, শুধু দুষ্টু মিষ্টি ঝগড়া ছাড়া। এইভাবে কেটে গেল 17 দিন। আমি ভুলে গেছি অতীতের সব স্মৃতি। দুপুরে শুয়ে আছে, তখন আম্মু আমার রুমে এলো। তারপর আমার পাশে বসে বলল, বৃষ্টি, তোর শাশুড়ি মা ফোন করেছিল, বলল কাল বিকেলে ওরা তোকে নিতে আসবে। কালকে নাকি রাজু দেশে ফিরবে। তাই আম্মুর কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে অতীত ভুলে আমি এত আনন্দে মেতে আছি, সেই অতীত আবার আমার জীবনে ফিরে আসতে চলেছে। আমার চুপ থাকতে দেখে আম্মু বলল, এবার শ্বশুরবাড়ি যা, তারপর যদি দেখি সবাই সেই আগের মতোই ব্যবহার করছে, তাহলে আমরা আর দেরি করব না, নিয়ে আসবো তোকে ওদের বাড়ি থেকে। এবারই শেষ যাওয়া হবে তোর ওই বাড়িতে, দেখ কি হয়। এই কথাগুলো বলেই আম্মু চলে গেল রুম থেকে, আর আমি ডুব দিলাম অতীতের ভাবনায়। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। শ্রাবণ ফোন করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জান? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। এতক্ষণ কেমন ছিলাম জানি না, এখন আমার জানের কণ্ঠ শুনে ভালোই আছি। শ্রাবণ ভাই, কালকে আমায় নিতে আসবে শ্বশুরবাড়ির লোকেরা। তুমি আবার ওই জানোয়ারদের ওখানে যাবে বৃষ্টি? ভুলে গেছো ওদের সব অত্যাচারের কথা? আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই বৃষ্টি। তুমি রাজুকে ডিভোর্স দিয়ে দাও, আমি আগামী শুক্রবারই তোমায় বিয়ে করব। না শ্রাবণ, এভাবে হয় না। আমি কালকে যাব ওই বাসায়, এটাই হবে আমার শেষ যাওয়া ওই বাসায়। তারপর আমি সত্যি রাজুকে ডিভোর্স দিয়ে চলে আসবো একেবারে তোমার বউ হতে। কিন্তু কালকে আমার যেতেই হবে ওই বাসায়। তুমি চিন্তা করো না জান, আমার কিছু হবে না আল্লাহর রহমতে। ঠিক আছে, যাও তাহলে। তুমি ওখান থেকে ফিরে এলে আমি সবাইকে জানাবো আমাদের কথা।
তারপর বউ করে সারা জীবনের মতো আমার করে নিব তোমায়। তারপর ফোন কেটে দিলাম। তারপর বিকেলে আমার শ্বশুর শাশুড়ি এসে আমায় নিয়ে গেলেন শ্বশুর বাড়িতে। আসার সময় আম্মু আমায় জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলেন, আর আমিও অনেক কেঁদেছি। জানি না কে আছে আমার কপালে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম আমরা 50 মিনিটের মাঝেই। বাসায় ঢুকেই আমার শাশুড়ি মা মুখ বাঁকা করে চলে গেলেন। আমি ওনার এমন করার কোনো কারণই খুঁজে পেলাম না। তারপর আমার শ্বশুরমশাই আমার কাছে এসে মাথায় হাত দিয়ে বললেন, যাও মা, নিজের রুমে যাও, আল্লাহ তোমার মঙ্গল করবেন ইনশাল্লাহ। এই কথাগুলো বলি শ্বশুরমশাই মুচকে হাসি দিয়ে নিজের রুমে চলে গেলেন। আমি ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, কিছু বুঝলাম না ওনার কথার মানে। তারপর আমি নিজের রুমের দিকে পা বাড়ালাম। রুমের দরজা খুলে দেখি রুমটা পুরোই অন্ধকার হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না, আর অনেক সুন্দর একটা গন্ধে ভরে আছে রুমটা। আমি অন্ধকারে হাতড়ে গিয়ে রুমের লাইট জ্বালালাম। তারপর পিছন দিকে ঘুরেই আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার সামনে রাজু হাঁটু গেড়ে বসে আছে। রাজুর হাতে একগুচ্ছ লাল গোলাপ, আর চোখে রয়েছে অফুরন্ত ভালোবাসা। এর আগেই আমি কখনোই রাজুর এমন রূপ দেখিনি। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি, কিছুই বুঝতে পারছি না। আমায় হাঁ করে তাকিয়ে থাকতে দেখে রাজু বলল, আই লাভ ইউ বৃষ্টি। তোমার সাথে খারাপ ব্যবহার করতে করতে কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি জানি না। যখন তোমায় রেখে দূরে চলে গেলাম তখন বুঝেছি এই ভালোবাসার অনুভূতিকে। আই লাভ ইউ বৃষ্টি, আই লাভ ইউ সো মাচ। এই কথাগুলো বলে রাজু উঠে দাঁড়ালো। তারপর ফুলের গুচ্ছটা খাটের উপর রেখে আমার দিকে একটি প্যাকেট এগিয়ে দিয়ে বলল, বৃষ্টি, এটাতে তোমার জন্য একটা ড্রেস আছে, বোরকাটা খুলে এটা পরে আসো যাও। আমি ওনার কথার কোনো উত্তর দিতে পারছি না, শুধু হাঁ করে সব দেখছি। পুরো রুমটা নানা রকম ফুল দিয়ে সাজানো, দেখে মনে হচ্ছে বাসর ঘরে আছি আমি। আমার চুপ থাকতে দেখে রাজু আমার হাত ধরে বলল, ওই বৃষ্টি, কি হলো, যাও এই ড্রেসটা পরে আসো। আজ আমাদের সত্যিকারে নতুন জীবন শুরু হবে। আজ আমাদের আসল বাসর হবে, যে বাসরে থাকবে শুধু ভালোবাসা, কোনো অত্যাচার নয়। তাড়াতাড়ি যাও না লক্ষ্মীটি আমার, কতদিন হলো তোমায় মন ভরে দেখি না। এই কথাগুলো বলে উনি আমায় ঠেলে অন্য রুমে পাঠিয়ে দিল ড্রেসটা পরার জন্য। আমি ওই রুমে গিয়ে বোরকা খুলে ভাবতে লাগলাম, কি হচ্ছে এসব আমার সাথে? এটা কে? এটা কি সত্যিই সে রাজু, যে কিনা আমার সবসময় কষ্ট দিত, মারধর করতো? এসব ভাবতে ভাবতে আমি প্যাকেটটা খুললাম। প্যাকেটটার মধ্যে অনেক সুন্দর একটি লেহেঙ্গা, গোল্ডেন কালারের উপর লাল রঙের কাজ করা। ড্রেসটা অসম্ভব সুন্দর, কিন্তু আমার সেদিকে মনোযোগ নেই। আমি তো এখন ভাবনার অথই সাগরে ভাসছি, কি হতে চলেছে আমার সাথে। তারপর আমি ড্রেসটা পরে নিলাম, একদম ফিট হয়েছে আমার সাথে। তারপর রুম থেকে ভয়ে ভয়ে রাজুর রুমের সামনে এলাম। আমায় দরজায় দেখিয়ে রাজু একবার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। তারপর আমার কাছে এগিয়ে এসে আমায় কোলে তুলে নিল। তারপর দরজা এক হাত দিয়ে বন্ধ করে দিল। আমায় কোলে করে নিয়ে গিয়ে আয়নার সামনে বসিয়ে দিল। তারপর নিজে হাতে সাজাতে লাগলো আমায়। গলায় হার, কানে দুল, হাতে চুড়ি, কপালে টিকলি, আর সবশেষে খোপায় বেলি ফুলের মালা পরিয়ে দিল। তারপর আমায় বলল, এখন একটু কাজল দাও তো, সাথে হালকা লিপস্টিক আর ছোট্ট একটা টিপও পড়বে। এগুলো আমি দিতে পারি না, তাই তুমি দাও। আমি কিছুই বুঝতে পারছি না, সব কিছু কেমন স্বপ্নের মতো লাগছে আমার কাছে। তবুও চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ পরলাম। রাজু এবার আমায় সামনে দাঁড় করিয়ে পা থেকে মাথা পর্যন্ত নেশা ভরা চোখে দেখল। তারপর বলল, আমার বৃষ্টিকে দেখছি একদম লালপরির মতো লাগছে, যেন কোনো ডানা কাটা লালপরি দাঁড়িয়ে আছে আমার সামনে। রাজুর মুখে লালপরি শব্দটা শুনে আমার বুকের বাম পাশটা কেঁপে উঠল। আমার শ্রাবণের কথা মনে পড়ে গেল। আমি তো আজ এখানে এসেছিলাম রাজুর থেকে বিদায় নিতে। শ্রাবণ তো আমার জন্য অপেক্ষা করছে হয়তো। আমি যে শ্রাবণকে অনেক ভালোবাসি, কিন্তু রাজু হঠাৎ এমন ব্যবহার কেন করছে আমার সাথে? রাজু কি তাহলে সত্যিই ভালো হয়ে গেছে, নাকি আবার কোনো গেম খেলছে আমার সাথে? কি করব আমি? কি করা উচিত এখন আমার?